আমরা ভারতবাসী, আমরা ভারত মায়ের সন্তান। আমরা অত্যন্ত গর্বিত, আমরা ভারতবাসী। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই জন্মভূমির সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব যেমন সরকারের, ঠিক তেমনি আমরা এই দেশে বসবাসকারী প্রতিটি জনগণের কর্তব্যও কিন্তু সমানভাবেই বর্তায়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন শ্রী তাপস মজুমদার, চেয়ারম্যান ওবিসি কমিশন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবী। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলকে আমাকে ডাকার জন্য। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হলো, মোদিজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, কি বলবেন এই প্রসঙ্গে? আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। এবং এবারের নির্বাচনটা অনেক টাফ ছিল এই কারণে, কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সুবিধাবাদী এবং পরিবারতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দল তো ছিলই, ইন্ডিয়া জোট ছিল, কিন্তু অনেক বিদেশি অনেক শক্তিও কাজ করেছে এবার, যারা ভারতবর্ষকে পছন্দ করে না এরকম অনেক দেশ আছে। তারাও বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কায়দায় বিজেপিকে হারানোর জন্য, মোদিজিকে প্রধানমন্ত্রী যাতে না হতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু সমস্ত কিছু এড়িয়ে গিয়ে আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের আপামর জনগণ আবার বেছে নিয়েছেন মোদিজিকে, যিনি 24 ঘন্টা দেশের জন্য চিন্তা করেন। ঘুম থেকে ওঠার পর ঘুমানো পর্যন্ত উনি দেশের জন্যই চিন্তা করেন। দেশের জনতা, দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক মানুষগুলো যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, পরিবারগুলি যাতে ভালোভাবে চালাতে পারে, রোজগার যাতে হয়, আর্থিক সমৃদ্ধির জন্য এবং দেশের ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়ত উনি কাজ করেছেন, করে গেছেন 2014 সাল থেকে প্রথম যখন প্রধানমন্ত্রী হয়েছেন। এবং সেই নিরিখে লাস্ট অবধি আমাদের দেশের জনগণ মোদিজিকে সাপোর্ট করেছেন, বিজেপিকে সাপোর্ট করেছেন, এনডিএ জোটকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন। তো লড়াইটা কঠিন ছিল, কিন্তু সেই লড়াইয়ে আমরা জয়ী হয়েছি। আমাদের মোদিজি জয়ী হয়েছে, আমাদের সরকার জয়ী হয়েছে এবং ভারতবর্ষের জনগণের জয়। এটা ভারতবর্ষের জনগণের জয় হয়েছে। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, লড়াই কতটা কঠিন বা সহজ, বা বিরোধীদের অবস্থান কিরকম, কি বলবেন? বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে বিরোধীরা তো এখন নিশ্চিহ্নে বলা যায়, বিরোধীদের সেরকম কোনো অ্যাক্টিভিটি চোখে পড়ে না। বা আমরা দেখেছি 2023 সালের যে বিধানসভা নির্বাচন আমাদের ত্রিপুরাতে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম জোট করেও বিজেপিকে হারাতে পারেনি, বিজেপি সরকার হয়েছে। তো নির্বাচনের পর ত্রিপুরা রাজ্যে লোকসভা নির্বাচন হলো, বিধানসভার পর লোকসভা নির্বাচনও তাদের অবস্থা খুব খারাপ। তারা যে ভোট পেয়েছে সেই ভোটের নিরিখে তাদের অবস্থান খুব খারাপ। এবং ভারতীয় জনতা পার্টির দুজন প্রার্থী, পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব, পূর্ব আসনে আমাদের যিনি মহারানী আছেন উনি জয়ী হয়েছেন। তো ত্রিপুরাতে এখন বিরোধীদের সেরকম অস্তিত্ব নেই, ত্রিপুরাতে বিরোধীদের অ্যাক্টিভিটিও নেই। পঞ্চায়েত নির্বাচনে আমরা দৃঢ় বিশ্বাসী যে বিজেপি সমস্ত আসনগুলিতে জয়লাভ করবে। ত্রিস্তর পঞ্চায়েতে, জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, আর পঞ্চায়েতের ওয়ার্ড বলুন, সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করবে। দেশের উন্নয়ন এবং দেশের জনগণের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। তো এর মধ্যে স্কিল ইন্ডিয়া মিশন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, তো সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। স্কিল ইন্ডিয়া মিশন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2015 সালের 15 জুলাই উনি
এটা শুরু করেছিলেন, উদ্বোধন করেছিলেন। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষকে একটা মানে যাতে ভারতবর্ষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ যে যোগ্যতা অনুসারে, তার স্কিল অনুসারে সে ডেভেলপড হতে পারে। যেরকম আমরা জানি যে চীন একটা ম্যানুফ্যাকচারিং একটা দেশ হিসেবে পরিচিত, এখানে সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং হয়। তো আমাদের ভারতবর্ষের যে চিত্রটা, সেখানে দেখবেন যে আমাদের দেশও কার্পেন্টার, যারা মিস্ত্রি আছে, যারা ইলেকট্রিশিয়ান আছে, যারা টেইলারিং কাজ করছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে যারা হাতের কাজ যেটাকে বলা হয় হাতের কাজ করছেন, বা চিরাচরিত যারা অনেক কাজ আছে, সেই চিরাচরিত বাঁশ দিয়ে তৈরি করা জিনিসপত্র সেগুলি আছে, মেকানিক্যাল অনেক কাজ আছে, সমস্ত কিছু মিলিয়ে আমাদের দেশে কিন্তু এটার অভাব নেই। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কাজে লাগিয়ে যাতে আমাদের দেশের যুবারা, ছেলেমেয়েরা তাদের হাতের কাজের মাধ্যমে শুধু ভারতবর্ষে নয়, বিশ্বেও যাতে বিভিন্ন দেশে গিয়ে তারা তাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে সেখানে কাজ করতে পারে, এস্টাবলিশ হতে পারে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে। এবং ভারতবর্ষ থেকে যাতে মানে ভারতবর্ষ এরকম একটা জায়গা হবে যেখান থেকে বিভিন্ন দেশ এবং স্কিল যারা আছে, স্কিল যারা কাজ করেছে বিভিন্ন জিনিসে, তাদেরকে নিয়ে তারা দেশে কাজ করাতে পারে। এটা হলো মুখ্য উদ্দেশ্য। এবং সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে। এসএসসি সেই কাজটাকে আমাদের এই রাজ্য যারা বিভিন্ন সংস্থা আছে তাদের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং করাচ্ছেন। এবং এই ট্রেনিংয়ের ফলে কি হচ্ছে যে ধরুন একটা কাঠমিস্ত্রি, সে তো একরকম কাজ করে যাচ্ছে, আরও বেশি দক্ষ হতে পারে, আরও বেশি ভালোভাবে কাজটা করতে পারে। সেই দিকে তাদেরকে ট্রেনিং করে তারপর একটা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়। এবং ট্রেনিং সময়কালে তাদেরকে আর্থিকভাবেও তার কিছু টাকা দেওয়া হয়। তো এবং সেই প্রত্যেকটা আমাদের রাজ্যেরও মানে আমরা দেখেছি বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন কাজ করছেন। এখন যেমন রাস্তা রাস্তায় এখন জুসের দোকান দেখবেন, জুস বিক্রি করছে, এটাও কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ওখান থেকে শিখেছে। স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং নিয়ে এগুলি খুলছে। বাঁশবেতের অনেক কাজ করছেন এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নিয়ে সেটা করছেন। এরকম বিভিন্ন ধরনের কাজ, বিউটি পার্লারের কাজ মহিলারা করছেন। তো এরকমভাবে তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য আমাদের এই স্কিমটা আমাদের প্রধানমন্ত্রী সেটা এনেছেন। এবং এটা অনেকখানি আমরা সাকসেসফুল, এবং আগামী দিনে এটা আরও অনেক সুফল আমাদের দেশের সমস্ত যুবারা সেই সুফলটা পাবে। বেকার সমস্যা, তো এই যে স্কিল ইন্ডিয়া মিশন প্রকল্পটি, এটা তাহলে বলছেন যে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কারণ একটা সময় ছিল ত্রিপুরায় যে মানে শুধু সরকারি একটা চাকরি পাওয়ার আশায় প্রত্যেকটা ছেলে মেয়ে একটা আশা থাকতো যে আমি সরকারি একটা চাকরি করব। তো চাকরি তো আর সবার কপালে জুটে না, চাকরি তো সীমিত থাকে। এবং অনেক ছেলেমেয়েরা তাদের জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছে এই চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে। কিন্তু আজকে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে, প্রধানমন্ত্রী কৌশল যোজনার মাধ্যমে আজকে ওই ছেলেমেয়েরা যারা চাকরির জন্য ঘুরতো, তারাই বিভিন্ন কাজ শিখে আজকে স্বনির্ভর, বিভিন্ন শিল্প, ছোট ছোট শিল্প স্থাপন করছে। আমাদের যেরকম হয় আপনার এই যে সুপারি গাছের খোলটা আছে, সেটা দিয়েও থালা তৈরি হয়। আগে তো এটা কোনো কাজে লাগতো না, সেটা দিয়েও থালা তৈরি হচ্ছে, গ্লাস তৈরি হচ্ছে, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। তো আমরা আমাদের রাজ্য এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে যারা এগুলির মাধ্যমে আছে স্বনির্ভর হচ্ছেন, এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সেগুলি সম্ভব। দুনিয়াটা তো এখন আমাদের হাতের মুঠোয়। তো এই যে ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট, এই ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টটা আমাদের রাজ্যে কতটুকু সফল? ডিজিটাল ইন্ডিয়া তো
শুধু আমাদের রাজ্যে না, সারা ভারতবর্ষেই এটা সফলতা পেয়েছে। কারণ এখন আমাদের টাকা পয়সা ট্রানজ্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের ডিজিটালাইজেশন হয়ে গেছে মোবাইলের মাধ্যমে। এখন আর আগের মতো আপনার ব্যাংকে গিয়ে লাইন ধরে দাঁড়াতে হয় না। এটিএমে আপনার সমস্ত কিছু হয়ে যায় ডিজিটালের মাধ্যমে। টাকা জমা থেকে শুরু করে সমস্ত কিছু এটিএমের মধ্যে আপনার পাওয়া যায়। তারপর মোবাইলে ট্রান্সফার, সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু ট্রান্সফার করা যাচ্ছে। সেফ ক্যাশ টাকা পকেটে নিয়ে ঘোরা একটা রিস্কি ব্যাপার ছিল কোনো একটা সময়। চুরি যাওয়ার রিস্ক, ঘরে টাকা রাখলে সেই টাকাও চুরি ডাকাতি হতো আগে। এখন তো চোরেরা ঘরে গিয়েও কিছু পায় না, মানুষের টাকা পাবে না, টাকা ঘরে রাখে না কেউ, সমস্ত ব্যাংকে থাকে। এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে এই সুফলগুলো আমরা পেয়েছি। এবং আমার ত্রিপুরা রাজ্য অনেকখানি আমরা এই ক্ষেত্রে এগিয়ে। গ্রামে গঞ্জে শহরে পাহাড়ে সমস্ত জায়গায় ডিজিটালাইজেশন হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমরা সাকসেস এই ব্যাপারে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম আবারও বিরতির পর। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনি তো ওবিসি কমিশনের চেয়ারম্যান, তো এই যে মানে কমিশনের কি ধরনের কাজকর্ম বা কমিশন জনগণের জন্য কিভাবে কাজ করে থাকে? ত্রিপুরা ওবিসি কমিশন বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যে বহু সংখ্যক যে ওবিসিভুক্ত মানুষ আছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। ওবিসি সার্টিফিকেটের বিষয়ে কোনো সমস্যা থাকলে, তারপর ওবিসি ওয়েলফেয়ার থেকে আপনার ছাত্রছাত্রীদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া হয়, বছরে 50,000 60,000 টাকা করে প্রত্যেকটা ওবিসি স্টুডেন্ট যারা 50%-এর উপরে মার্কস থাকে তারা প্রেয়ার করতে পারে। এবং বাইরে যারা পড়াশোনা করছেন বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টরা, তাদেরকেও হেল্প করা হয়। এককালীন বৎসরে 50,000 টাকা করে 2 বছরে 1 লক্ষ টাকা দেওয়া হয়। তো এরকমভাবে ওবিসি কমিশন ত্রিপুরা রাজ্যের ওবিসিভুক্ত মানুষের জন্য কাজ করছেন। এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং মোদিজি বরাবরই ওবিসিদের জন্য চিন্তা করেন এবং ওবিসিদের জন্য অনেক ডেভেলপমেন্টের কর্মসূচিও নিয়ে থাকেন। তো আমরা ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত আমরা ওবিসি কর্পোরেশন এবং ওবিসি কমিশন, তার মাধ্যমে ওবিসিভুক্ত মানুষের জন্য বিভিন্ন রকম সহযোগিতা আমরা করি।
আমাদের দেশের জনসংখ্যার প্রায় বলা যেতে পারে একটা বিশাল অংশ মহিলারা যদি ঠিকভাবে এগিয়ে না যান তাহলে আমাদের সমাজ এবং দেশের উন্নয়ন সম্ভব নয়। এই মহিলাদের উন্নয়নের লক্ষ্যে কি বলবেন, মোদী সরকার বা মোদীজি কতটা আন্তরিক বা কতটা সচেষ্ট? আমাদের প্রধানমন্ত্রী বরাবরই মহিলাদের সশক্তিকরণের উপরে জোর দিয়েছেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর যে স্লোগানটা দিয়েছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্লোগানটার মাধ্যমে যে ভ্রূণ হত্যা হতো, মেয়েদেরকে মাতৃগর্ভেই তাদেরকে মেরে দেওয়া হতো, হত্যা করা হতো, সেটা বন্ধ করার জন্য উনি দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও। এছাড়াও মহিলাদের জন্য অনেক যোজনা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরায় যে আমরা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে অনেক ডেভেলপমেন্টের কর্মসূচি চলছে। এর মধ্যে এসএইচজি গ্রুপ, যেটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেলফ হেল্প গ্রুপ, ত্রিপুরায় যে কোনো একটা সময় মাত্র 46,000 4,000 সেলফ হেল্প গ্রুপ ছিল, এখন প্রায় 56,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরায় যে আছে। এবং এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের যারা মাতৃশক্তি আছে, মা বোনেরা আছেন, তারা স্বনির্ভর হচ্ছেন, লোন নিতে পারছেন, নিজের হাতের বিভিন্ন হাতের কাজের মাধ্যমে তারা এই লোন নিয়ে সেটা ওনার পরিবারকে হেল্প করতে পারছেন, লোন নিয়ে ব্যবসা শুরু করছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন। তো এটা অত্যন্ত আমাদের জন্য, মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ প্রচণ্ড কার্যকরী হয়েছে এবং অনেক মহিলারা আজকে এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন। এরকমভাবে আরও অনেক যোজনা, যেমন প্রসূতিকালীন মহিলা যারা আছেন, প্রসূতি যারা আছেন, তাদেরকে এককালীন 5,000 টাকা করে দেওয়া হয়, তাদেরকে পুষ্টির জন্য টাকা দেওয়া হয়, খাওয়া দাওয়া যাতে যারা প্রসূতিকালীন মহিলারা আছেন তারা ভালো খেতে পারেন, পুষ্টিকর খাবার খেতে পারেন, তার জন্য টাকা দেওয়া হয়, হেল্প করা হয়। তো এরকম অনেক যোজনা আমাদের সরকার মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মানিক সাহাজির নেতৃত্বে এনেছেন এবং আগামী দিনেও আমাদের যাতে মহিলাদের স্বনির্ভর করা যায় প্রত্যেকটা ক্ষেত্রে, যাতে প্রত্যেকটা পরিবারে যখন স্বামীর পাশাপাশি ওই পরিবারের যিনি মহিলারা আছেন, মা হতে পারেন, স্ত্রী হতে পারেন, তাদেরকে স্বনির্ভর করে দেওয়া হলে একটা পরিবার স্বনির্ভর হয়। তারা ঘরে বসে অনেক কিছু করতে পারে, ঘরে বসে বসে কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন। যদি আমরা স্বাস্থ্যের বিষয়ে আসি, পূর্ববর্তী একটা সরকার দীর্ঘকাল আমাদের ত্রিপুরাতে ছিল, তারপর বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হলো। তো এই দুটো সরকারের সময়কার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে কি বলবেন? স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের আর বর্তমান সরকারের তুলনা করলে আকাশ পাতাল ফারাক হয়ে যাবে। কোনো একটা সময় ছিল আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ কোনো একটা কঠিন রোগ হলে বাইরে যেতে হতো। যারা আর্থিকভাবে দুর্বল তারা শিলচর যেতেন, গুয়াহাটি যেতেন, আর যারা আর্থিকভাবে সচ্ছল তারা কলকাতায়, বেঙ্গালুরে, ওইসব জায়গায় গিয়ে তারা ট্রিটমেন্ট করতেন। কিন্তু আজকের ডেটে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, আপনার জিবি হাসপাতাল বলুন, আইজিএম বলুন, প্রত্যেকটা আমাদের সরকারি হাসপাতালগুলি যেখানে আছে সেখানকার চিকিৎসা পরিষেবা অত্যন্ত উন্নত মানের হয়েছে এবং ভালো ভালো অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা আছেন, ট্রিটমেন্ট হচ্ছে। এবং আজকে বাইরে যাওয়ার যে প্রবণতাটা, আজকে ক্যান্সার হলেও আমাদের ক্যান্সার হাসপাতালে অনেক কঠিন কঠিন অপারেশন হচ্ছে, অনেক ধরনের ক্যান্সারের অপারেশন হয়, ওষুধের ব্যবস্থা সমস্ত কিছু সরকারের পক্ষ থেকে হেল্প করা হয়। ডায়ালিসিস করার জন্য আগে বাইরে যেতে হলো, ডায়ালিসিস এখানে হচ্ছে এবং বিনা খরচে হচ্ছে, সরকারিভাবে হচ্ছে। তো এরকম আমার যে গ্রামীণ হাসপাতালগুলি, যে জেলা হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা, এছাড়াও গ্রামে গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেখানেও চিকিৎসা পরিষেবা আছে। তো সর্বক্ষেত্রে
আমাদের রাজ্যে বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা অত্যন্ত উন্নত মানের হয়েছে এবং আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও অনেক রোগীরা এখানে আসেন, ট্রিটমেন্ট করান। আর এছাড়া তো আমাদের বেসরকারি অনেকগুলি হাসপাতাল আছেন এবং আগামী দিনে এইমসের মতো হাসপাতাল ত্রিপুরা রাজ্যে হবে। এইমসের যেরকম পরিষেবা আছে সেরকম পরিষেবা আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যেও আমাদের জনগণকে আমরা দিতে পারবো। এবং আমাদের সরকার সব বরাবরই, এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ছিলেন, ডেন্টিস্ট। তো ওনার সেই এক্সপিরিয়েন্সটাও কাজে লাগছে, ওনার যে অভিজ্ঞতা এই সমস্ত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে প্রত্যেকটা ত্রুটি বিচ্যুতি উনি বুঝতে পারছেন। তার জন্য আরও বেশি বর্তমান সময়ে আমাদের রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নত হয়েছে। সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ আমাদের সকলের কাম্য। আমাদের পরিবেশ যাতে স্বচ্ছ, সুন্দর এবং নির্মল থাকে, তার জন্য স্বচ্ছ ভারত মিশন কতটা সহায়ক? স্বচ্ছ ভারত মিশন তো আমাদের মোদিজির একটা ড্রিম প্রজেক্ট। কোনো একটা সময় ছিল যে সময় ভারতবর্ষকে একটা নোংরা দেশ বা গরিব নোংরা একটা দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন যেসব দেশগুলি শক্তিধর দেশগুলি সেখানকার তারা এরকম ভাবতো এবং ভারতবর্ষে এসে যে দেখতো রাস্তাঘাটের অবস্থা খারাপ বা এরকম অনেক মানে নোংরা পরিবেশে ছিল একটা সময়, আবর্জনা স্তূপ। কিন্তু স্বচ্ছ ভারত অভিযান তার জন্যই আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন, যাতে দেশকে সুন্দর করা যায়, পরিবেশকে সুন্দর করা যায়। এবং এর মাধ্যমে আমরা দেখেছি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেকটা স্কুলে শৌচালয় তৈরি হয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য, মেয়েদের ছাত্রীদের জন্য। প্রত্যেকটা বাজারে শৌচালয় তৈরি হয়েছে, প্রত্যেকটা অফিস আদালতে শৌচালয়গুলি সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা এই আগরতলা শহরের মধ্যে সুলভ শৌচালয় দেখুন কতগুলি হয়েছে এখন, আগে কয়টা ছিল, এখন প্রত্যেকটা জায়গাতে সুলভ শৌচালয় আছে। সবগুলি স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে এই কাজগুলি হচ্ছে। এবং আগে কোনো একটা সময় আমরা দেখতাম যে রাস্তার কিনারে বড় বড় আবর্জনা স্তূপ পড়ে থাকতো। আগরতলা শহরেও আমরা বিভিন্ন গলিতে ঢুকতে পারতাম না, আবর্জনাগুলি এরকমভাবে জমিয়ে রাখতো, ড্রেনের ময়লাগুলি তুলে সেগুলি আশেপাশে রেখে দিত, দীর্ঘদিন ধরে পড়ে থাকতো। এগুলি মানুষ এটির উপর দিয়ে চলাফেরা করতে হতো। কিন্তু আজকের ডেটে এগুলি কিন্তু চোখে পড়ে না, সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে। আমাদের পৌর নিগমের আন্ডারে সেই সাফাই কর্মী যারা আছেন তারা গাড়ি নিয়ে যাচ্ছেন, পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন। আমাদের শহরের প্রত্যেকটা আনাচে কানাচে আজকে স্বচ্ছতার প্রতীক আমাদের এই আগরতলা শহর। নিট অ্যান্ড ক্লিন ত্রিপুরা, আগরতলা পরিষ্কার পরিচ্ছন্ন আগরতলা হয়েছে। তো স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে আজকে অনেক আরও মানে যেমন অনেক ধরনের প্রকল্প আমার সরকার, যাতে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তার জন্য অনেক প্রকল্প সরকার গ্রহণ করছেন এবং তার জন্য অনেক টাকাও বরাদ্দ করছেন। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের জন্য, যাতে করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, দেশকে সুন্দর করতে পারি, পরিবেশকে সুন্দর করতে পারি। আমাদের প্রাণের শহর আগরতলা স্মার্ট সিটিতে পরিণত হয়েছে। তো এই যে স্মার্ট সিটি, এই স্মার্ট সিটি হওয়াতে আমাদের জনসাধারণ কি কি সুফল ভোগ করছে, বা এই যে স্মার্ট সিটি হওয়ার পেছনে এইম কি থাকে? স্মার্ট সিটি মানে এই স্মার্ট সিটির মধ্যে সমস্ত পরিষেবাগুলি থাকবে, বিশেষ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যুতায়ন, তারপরে আপনার ইন্টারনেট কানেকশান, সমস্ত কিছু, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু থাকবে। ঠিক আছে? তো আগরতলা আমাদের যে স্মার্ট সিটি, এখানে আপনার আগরতলা শহরটা স্মার্ট সিটি হওয়ার পর থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। আগের আগরতলা আর বর্তমান আগরতলা, আজ থেকে যদি আপনার 5-7 বছর আগের আগরতলাটা চিন্তা করুন আর বর্তমান আগরতলা, অনেক ফারাক হয়ে গেছে। একটা সুন্দর একটা শহর, চোখে পড়ার মতো। কেউ একবার আসলে, আগরতলাতে আসলে ঢুকলে বুঝবে
যে আগরতলাটা কত সুন্দর হয়েছে। যারা ধরেন বাইরে থেকে যারা আসছেন 7-8 বছর আগে এসছেন, বর্তমানে আসছেন, তারাই তো দেখছেন সব কিছু মানে পরিবর্তন হয়ে গেছে। সমস্ত লাইটিং থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিট লাইট গলি গালাতে সমস্ত জায়গায় এরকমভাবে লাগানো আছে। তো অন্ধকার হয় না, আগরতলা শহর এখন সবসময় আলোকিত থাকে এবং সমস্ত দিক থেকে আগরতলা শহর স্মার্ট সিটি হওয়ার পর অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সমস্ত পরিষেবাগুলি মানুষ সঠিকভাবে পায়। তো এটাই স্মার্ট সিটির যেটা উদ্দেশ্য, সেটা আমাদের আগরতলা শহরে হয়েছে। যদি বলি যে শিক্ষার কথা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে কি বলবেন? শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তো আমাদের দেখুন বিদ্যাজ্যোতি স্কুল, বিশেষ করে যে আগে তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে শুধুমাত্র যারা বিত্তশালী যারা ছিলেন, যারা টাকা পয়সা চাকরি করেন, তারা ছেলেমেয়েরাই পড়তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে, বেসরকারি বেশিরভাগ ছিল। কিন্তু আমাদের সরকার এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছেন, এর মাধ্যমে বিদ্যাজ্যোতি স্কুল যখন হয়ে যায় তার মাধ্যমে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হয়, ইংলিশ মিডিয়ামে ইংলিশে পড়াশোনা করা হয়। তো আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরাও আজকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারছেন। 100-র উপর বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরায় যে হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত। এবং নতুন নতুন আর স্কুল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, অনেকগুলি স্কুলকে বিদ্যাজ্যোতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষাক্ষেত্রে অনেকখানি ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের রাজ্যের মধ্যে স্কুলগুলিকেও আরও বেশি যে পুরনো স্কুলগুলি আছে সেগুলিকে ডেভেলপ করা হচ্ছে। পাঠ্যপুস্তকের ক্ষেত্রেও আমাদের আপনারা চোখে পড়বে আপনাদের যে কোনো একটা সময় ছিল যেখানে আমাদের ভারতবর্ষের যে কালচারটা, আমাদের যে ঐতিহ্য, আমরা ইতিহাস, সেটাকে বিকৃত করা হয়েছে। কিন্তু আজকের ডেটে যাদেরকে হিরো বানিয়ে আমরা পড়াশোনা করেছি, মুঘলদেরকে হিরো বানানো হয়েছে, আকবরকে মহান বলা হয়েছে। তো এরকম যারা ভারতবর্ষকে ধ্বংস করার জন্য কাজ করেছে, ভারতবর্ষকে লুট করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে হিরো বানানো হয়েছে। কিন্তু এই যে বিকৃত ইতিহাসকে পড়ানো হয়েছে, সেই বিকৃত ইতিহাস এখন যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় কোনো একটা সময় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হয়েছে, খিলজি ধ্বংস করেছে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। প্রায় আপনার 90 লক্ষ পুস্তক ছিল সেখানে। এবং ভারতবর্ষের মানে সমস্ত এটার মধ্যে আয়ুর্বেদ থেকে শুরু করে সমস্ত শিক্ষার ব্যবস্থা সেখানে ছিল, সেটা ধ্বংস করে ভারতবর্ষকে ধ্বংস করার প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু এই ইতিহাসটা কেউ জানতে পারেনি। কিন্তু আজকের ডেটে ছেলেমেয়েরা জানতে পারবে, ছাত্ররা জানবে যে আমাদের দেশকে যারা কারা ধ্বংস করেছে, আমাদের দেশকে কি ধ্বংস করেছে, সমস্ত হিস্ট্রিটা কিন্তু এখন জানতে পারবে। এখন পাঠ্যপুস্তক সমস্ত চেঞ্জ হচ্ছে। তো যারা কোনো একটা সময় রামায়ণ মহাভারতকে মিথ বলতো, কাল্পনিক ঘটনা বলে সেগুলিকে পড়ানো হয়েছে, কাল্পনিক ঘটনা, কিন্তু আজকে সেগুলি পাঠ্যপুস্তকে চলে আসবে। তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেকখানি আমাদের মূল ভিতটাই এখান থেকে শুরু হয়। পড়াশোনা করব, এখানে ভুল পড়ানো হলে সেটা সারা জীবন সেটাই বহন করে নিয়ে যাবে ছাত্রছাত্রী, সারাটা জীবন ওই ভুলটাই কিন্তু করবে। তো আজকে অনেকখানি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এগুলিকে পরিবর্তন করে, এসব জিনিসকে, যেগুলি বিকৃত ইতিহাসকে পরিবর্তন করে সঠিক ইতিহাসটা এখন আমরা সরকার উদ্যোগ নিয়েছে, মোদিজি উদ্যোগ নিয়েছেন সেগুলিকে আমাদের পুরনো ইতিহাসকে, সঠিক ইতিহাসকে তুলে ধরার জন্য। সময় একেবারেই শেষ। আপনাকে স্যার বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্য থেকে আমাদের জন্য আপনি সময় বের করেছেন, আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এখানে টক শোতে ডেকেছেন। শুভকামনা রইল আপনার চ্যানেলের জন্য। ধন্যবাদ স্যার। আজকের মতো আমাদের সমাজ দর্পণ এখানেই শেষ করব। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।